সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, সে গিয়ে যার যা ইচ্ছা করছে সবাই মিলে ওয়াকারকে গালি দিচ্ছে এবং সেই গালিগুলো কিন্তু অশ্লীল। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সেটা অন্য কথা। তো যাই হোক, তিনি হঠাৎ করে খুব জাদ্রেল ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাস দিয়ে বললেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনার বিষয়ে, পুনর্বাসনের বিষয়ে, আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে সম্পৃক্ত করার জন্য, তাদেরকে অ্যালাউ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। মানির মান আল্লাহর দান, জুতা দিয়ে পিটাইলেও যায় না। তো সেই রকম যদি কেউ মানি হয়, তাকে আপনি জুতা দিয়ে পিটাইলেও তার মান যাবে না। এই কথাটা আমার মনে পড়লো সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, সেটা দেখে গত 2 দিন ধরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, রাজনীতির অঙ্গন আরো উত্তপ্ত। কারণ হচ্ছে গিয়ে যার যা ইচ্ছা করছে সবাই মিলে ওয়াকারকে গালি দিচ্ছে এবং সেই গালিগুলো কিন্তু অশ্লীল। মানে ভিডিওতে আমরা দেখলাম কিছু ইনফ্লুয়েন্সিয়াল যারা লোকজন আছেন, তারা একেবারে তার হাতে লেবেন চুষ ধরায় দিবেন, কাঠি লোজেন্স ধরায় দিবেন। তারপরে আমরা দেখলাম যে তার বিরুদ্ধে অশ্লীল অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে বক্তৃতা দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো, মান সম্মানটা অনেক বেশি থাকার কারণে সেই মান সম্মানটা সেনাবাহিনী বা সেনা প্রধানের, যিনি একজন জেনারেল, তার যাচ্ছে না। সেটা আমাদের জন্য, বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির জন্য খুবই একটা উপকারী জিনিস। ঘটনা শুরু হয়েছে আমরা সকলেই জানি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যাকে সংক্ষেপে অনেকে হাবাদুল্লাহ বলে থাকেন এবং অনেকে দোষ দেন যে আমি একটা হাসমত নামে ভিডিও বানিয়েছিলাম, এরপর থেকে তার নামকরণ হয়েছে। আসলে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু যদিও বিভিন্ন দোষের মতো এই দোষটা আমার ঘাড়ে এসে পড়ে, সেটা অন্য কথা। তো যাই হোক, তিনি হঠাৎ করে খুব জাদ্রেল ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাস দিয়ে বললেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনার বিষয়ে, পুনর্বাসনের বিষয়ে, আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে সম্পৃক্ত করার জন্য, তাদেরকে অ্যালাউ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। সেই চাপটা কখন দেওয়া হচ্ছে? 10 তারিখে তাকে সেই চাপটা দিয়েছেন। সেনাপ্রধানের নাম বলেন নাই, বাট সেনাবাহিনীতে উত্তরপাড়া উনি বলেছেন, উত্তরপাড়া তাকে সেই চাপটা দেওয়া হয়েছে। খুব দুর্ভাগ্যজনক কথা, সেনাবাহিনী কেন রাজনীতির সাথে সম্পৃক্ত হবে? তো সেই চাপটা খাওয়া আসার সাধারণত কি হতো, 10 মিনিটের মধ্যে একটা লোক বাইরে এসে এই কথাটা প্রকাশ করত। 10 মিনিট না হোক, 10 ঘন্টার মধ্যেও না, তিনি প্রকাশ করতে করতে 10 দিন নিলেন। 10 দিন পরে আমাদের হাসনাত আব্দুল্লাহ তিনি জানালেন যে সেনাবাহিনী থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং তারা সেটাকে প্রত্যাখ্যান করছেন এবং প্রত্যাখ্যান করার মাধ্যমে তারা একটা আন্দোলন শুরু করে দিলেন। আন্দোলনটাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যৌক্তিক আন্দোলন তাদের পক্ষ থেকে, কোনো সমস্যা নেই। তারপরে তারা প্রথমে একটা আনঅফিসিয়াল বৈঠক যে ডাকলেন, কি বলে, মিছিল বা বিক্ষোভ ডাকলেন বায়তুল মুকাররমের সামনে শুক্রবার বাদ জুম্মা। যেহেতু জুম্মার দিনে লোকজন ওইখানে বেশি হয়, উত্তর গেটে এই ধরনের সমাবেশ আমরা প্রচুর দেখেছি। আর তারপরে আর আমি এটার কোনো খবর পাইনি, আমার ধারণা এই জিনিস আর হয় নাই। তার পরবর্তীতে তারা শাহবাগে এটার বিরুদ্ধে একদিনে 3 বার প্রতিবাদ সমাবেশ ডাকলেন। প্রথম যেটা ডাকলেন, এটার যে পরিমাণ লোক হয়েছিল, এবং আমি বলতে চাই না, আমাদের একজন গায়িকা আছেন যিনি 6টা বিয়ে করেছেন বাংলাদেশে। তো আমি দেখলাম ফেসবুকে একজন বলল যে ভাই, এটা কোনো সমাবেশ হলে অমুক গায়িকার তো এর চেয়ে বেশি জামাই আছে ঢাকা শহরে। তো
তো এই পরিমাণ লোক নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নামলেন, আওয়ামী লীগের সাথে তারা রাজনৈতিক মোকাবেলা করবেন। একই সুযোগে আবার আওয়ামী লীগ ধানমন্ডিতে একটা মিছিল ডেকে দিল, তাৎক্ষণিক মিছিল, এবং সেই মিছিলে কিন্তু এত আয়োজন করে সরকারি পার্টির এত আদর করে, এবং শাহবাগে কিন্তু এই মুহূর্তে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। একবারে ডিএমপির এই বিষয়ে একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনার পরেও শাহবাগে তারা সমাবেশ করতে পারলেন। এরকম আদর আহ্লাদের মধ্যে তারা সমাবেশ করে যে লোক করলেন। আওয়ামী লীগ ধানমন্ডিতে তাৎক্ষণিক যে মিছিলটা করেছে তার সেখানে এর চেয়ে বেশি লোক হয়েছে। তো এই যখন ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এখন আর কেউ ডাকলেই রাজুতে আসে না, ঠিক সেই সময়ে এসে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার এই যে চেষ্টাটা তারা করছেন, এটার পিছনে কিছু কারণ আছে এবং সেই কারণগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মূল ঘটনাটা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি এখন যে পর্যায়ে গিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এই লেভেলে গিয়েছে কিনা আমার জানা নাই। যারা চাঁদাবাজি করতেন বা চাঁদাবাজি সম্পর্কে খোঁজ খবর রাখতেন তারা বলতে পারবেন। এটার একটা কারণ আছে। পলিটিক্যাল পার্টি হলে কি হয়, ধরা যাক বিএনপি, আওয়ামী লীগ বা অন্য একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসলো, তারা কি চাঁদাবাজি করে না? তারা চাঁদাবাজি করে। তারা কি দুর্নীতি করে না? তারা দুর্নীতি করে। কিন্তু এটা ভাগে যুগে হয়। ভাগে যুগে হয়, ধরেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে খায়, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু লোকজন আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাগযোগ তারা করে, কারণ প্রচুর প্রকিউরমেন্ট হয় এখানে, হাসপাতালের যন্ত্রপাতি, ওষুধ, এটা ওটা থাকে। তারপর ধরেন শিক্ষা মন্ত্রণালয় একটা বিরাট টাকার খনি, সেইখানে এলজিইডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলোর মধ্যে অনেক টাকার খনি, অনেক ধরনের উন্নয়ন বাজেট থাকে সরকারের। এক একজন এক এক দিকে খায়। এখন যে জিনিসটা হচ্ছে, গোটা বাংলাদেশের একটা ওসি চেঞ্জ করতে হইলেও, একটা বদলি তদবির করতে হোক, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট হোক, একটা শিক্ষা মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট হোক, এই যত কেনাকাটা, যত তদবিরবাজি সবই কিন্তু 5 থেকে 6টা লোকের হাতে নিয়ন্ত্রিত হয়ে আছে। এরা কারা আপনারা জানেন? মানে ইতিমধ্যে কিন্তু বেশ অভিযোগ এসেছে যে কিছু কিছু লোক, ওই যে আমাদের একজন আছে নাকি পালং শাক বাদ, আমি দুঃখিত আমার অনেক সময় নাম মনে থাকে না, পালং বাদ করে যেটা লোকটা, ও নাকি 5 কোটি টাকার নিচে কোনো ডিল করে না। একজন মহিলা নারী সমন্বয়কের নামে অভিযোগ আছে যে তার বাপ এক ছাপড়ি লোক ছিল। এটা হচ্ছে রামপুরের ওইখানে যে এলাকাটা আছে বনশ্রী এলাকায়, সে আগে হয়তো এক ধরনের ছেঁচড়ামি করে বেড়াতো, সে এখন ধরেন সকল তদবিরবাজি, সকল বদলিবাজির ঠিকাদারি নিয়ে নিয়েছে। আমরা কিছু কিছু জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হচ্ছে, সুপারিশ মেধা না কোটা, সুপারিশ হয়ে গেছে এখন, সুপারিশ দিয়ে চাকরি হচ্ছে। এবং অবভিয়াসলি এইসব চাকরি বাকরি যারা দিচ্ছে তারা বিনা পয়সায় দিচ্ছে না, এই সুপারিশগুলো ফ্রি আসছে না। নারী সমন্বয়ক, পুরুষ সমন্বয়ক, সকল সমন্বয়ক ভাই বোন হয়ে তারা এই কাজগুলো করছেন। এই যখন অবস্থা, তখন খুব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর একটা কনসার্ন এখানে ছিল, তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে গিয়েছিলেন এবং সেটাকেই হয়তো একটা নাটক হিসাবে তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে কাহিনীটা হচ্ছে, আসন ভাগাভাগির একটা ব্যাপার এসেছে। আমরা জানি যদি একটা 10 ভাগ ফেয়ার নির্বাচন হয়, আমি 100 ভাগ ফেয়ার নির্বাচন আগামীতে হবে বলে কোনো আশা করি না, 50%ও হবে বলে আমি বিশ্বাস করি না। আমি ধরে নিচ্ছি 30% হয়তো ফেয়ার নির্বাচন হবে, ধরেন 10 ভাগ। সেই 10 ভাগে এই যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যেটা আছে এনসিপি, এটার 10টা নেতা বাংলাদেশে যদি লটারি করে বা তাদের পছন্দ মতো 300 আসনের 10টা আসনে দেন, জামানত রাখতে পারবে? আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। জামানত রাখার মতো একটা নেতা এদের নাই। তো এরা এখন আসন ভাগাভাগির একটা চাপ তৈরি করেছে। সবকিছু মিলে তারা যখন দেখেছে যে নির্বাচনে তাদের আর কোনো ধরনের সম্ভাবনা নাই, সেখানে সেনাবাহিনী তাদেরকে কোনো সাপোর্ট দিবে না, বেসামরিক প্রশাসন তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, মানে যেসব দুর্নীতি করে একটা নির্বাচনকে প্রভাবিত করা যায়, সেই জায়গাটায় এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি না, সরি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমার ধারণা তারা এক ধরনের ডুয়োর ডাই পজিশনে চলে গেছে। লুটে পুটে দেমা, উলট পালট করে দেমা, লুটে পুটে খাই, সেখানে গিয়েছে এবং যত বেশি দিন পারা যায় নির্বাচনকে পিছিয়ে রাখা যেতে পারে সেই চেষ্টাটা তারা করছে। এবং সেটা করার বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে, বহুমুখী হামলা শুরু হয়েছে। আমি দেখলাম এনসিপির আহ্বায়ক ফেসবুকে শুনলাম যে উনি বিএনপিকে গালাগালি করে, জিয়াউর রহমানকে গালাগালি করে কথাবার্তা বলছেন, এবং আমরা দেখি বিভিন্ন টক শোতে তাদের নেতারা এটা বলে। এর কারণটা কি?
এর কারণটা হচ্ছে বিএনপি যাতে তাদের পিছনে লাগে, বিএনপির সাথে তারা একটা সংঘর্ষ তৈরি করতে চায়। বাম যে একটা ছোট অংশ আছে যারা জুলাইতে আন্দোলনে ছিল, আগস্টের আন্দোলনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। মানে ছাত্র ইউনিয়নের একটা অংশ সহ বাম ছাত্র সংগঠনগুলো যে একটা আন্দোলন ছিল তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। ছাত্র ফেডারেশনের বাড়িতে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছে। এর মানে একটা শত্রুতা তৈরি করেছে বিএনপির সাথে, চেষ্টা করছে আরেকটা শত্রুতা তৈরি করার চেষ্টা করছে বামদের সাথে। আওয়ামী লীগের সাথে তো তাদের শত্রুতাই আছে, বাকি ছিল সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর ওইখানের মধ্যে আঙ্গুল দেওয়া শুরু করেছে তারা, কোনো না কোনো পর্যায় থেকে যাতে তাদের সাথে একটা ঝগড়া বিবাদ তৈরি হয়, দেশে জরুরি অবস্থা কায়েম হয়, নির্বাচন পিছিয়ে যায়। নির্বাচনের পরিস্থিতি যত খারাপের দিকে যাবে, দেশ তত অস্থিতিশীল থাকবে। যারা এখন চাঁদাবাজি করছে, যারা লুটপাট করছে, তাদের জন্য খুব সুবিধা হবে। এন্ড অফ দ্য ডে এরা সবাই পালিয়ে যাবে, এন্ড অফ দ্য ডে এরা সবাই রাজনীতিতে হারিয়ে যাবে। সো যতটুকু পারে এরা আয় রোজগার করে খাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী এখানে কোনো রিয়াকশন দিচ্ছে না কেন? আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীর একটা অস্তিত্বের চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়েছে। আমরা দেখি ইদানিং কথায় কথায় পুলিশের গায়ে হাত দিয়ে দেয়। কারণ কি, জুলাই আগস্টের পরে পুলিশের যে নৈতিক মনোবল এবং সাংগঠনিক স্ট্রাকচার দুটোই ভেঙে গেছে, ধ্বংস করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, থানাগুলো লুটপাট হয়েছে, থানার অস্ত্রগুলো নেওয়া হয়েছে এবং নৈতিকভাবে পুলিশকে একেবারে তার মরাল দুর্বল করে দেওয়া হয়েছে। এখন দেখবেন যে একেবারে ছাপড়ি পোলাপান গিয়ে পুলিশকে ধাক্কাধাক্কি করে, গালাগালি করে, উল্টো দিকে রাস্তায় রিক্সা নিয়ে চলে যাচ্ছে, একটা ট্রাফিক পুলিশ আটকাচ্ছে, আমরা দেখেছি ভিডিওতে, তাদেরকে গালাগালি করে। এখন তারা লেগেছে সেনাবাহিনীর পিছনে, এবং সেনাবাহিনীর পিছনে লাগার পিছনে সেনাবাহিনীর আমি যদি বলি তাদেরও দোষ আছে। আমরা ভুলে যাই নাই সেনাবাহিনী কাঁধে করে একটা সমন্বয়ককে তুলেছে এবং সেই সমন্বয় বক্তৃতা দিচ্ছে। এটা খুব সম্ভবত আনসার বাহিনীর সাথে যেদিন সচিবালয়ের সামনে একটা ধাক্কাধাক্কি হলো, খুবই লজ্জাজনক কথা। একটা সেনাবাহিনী ইউনিফর্ম পরা সেনার ঘাড়ের উপরে উঠে একটা সমন্বয় বক্তৃতা দিয়েছিল। বান্দররে যখন আপনি ঘাড়ে তুলবেন মাথায় উঠে মুতবে। এখন বান্দর ঘাড়ে তুলেছেন, মাথায় উঠে মুততেছে, আমাদের কিছু বলার নাই। কিন্তু আমাদের প্রায় সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান একেবারে অকেজো অবস্থা আছে, দুর্বল অবস্থা আছে, অনেকগুলো একেবারে ভঙ্গুর অবস্থা আছে, ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। একমাত্র সেনাবাহিনীটা ছিল। আমি সকলকে অনুরোধ করব সেনাবাহিনীর সম্মানটা রক্ষা করেন। কারণ আভ্যন্তরীণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যখন সেনাবাহিনীকে আপনি নৈতিকভাবে দুর্বল করে দিবেন, মরালি দুর্বল করে দিবেন, তাদের ঘাড়ে উঠেছেন, ঠিক আছে। ওয়াকার সাহেবের সেনারা 5ই আগস্ট সকল কাজ বাদ দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে ইউনিফর্ম পরা অবস্থায়। ওইটা তাদের প্রায়োরিটি ছিল না, কিন্তু তারা করেছে। আজকে সেই বান্দর ঘাড়ে তুলেছে, মাথায় মুততেছে, আমাদের আপত্তি নাই। কিন্তু সবকিছুর পরেও বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সম্পত্তি। এটা আওয়ামী লীগের সম্পত্তি না, বিএনপির সম্পত্তি না, ন্যাশনাল চিটার পার্টির সম্পত্তি না, রাষ্ট্রের সম্পত্তি। এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য আমাদেরকে একটা শক্তিশালী, মরালি হাই গ্রাউন্ডেড সেনাবাহিনী প্রয়োজন আছে। আমি আশা করব সকলে মিলে আল্লাহর ওয়াস্তে সেনাবাহিনীকে এই বিতর্ক থেকে দূরে রাখেন। দে ডিড ওয়ান্ডারফুল, যতটুকু করার দায়িত্বশীল ভূমিকা তারা রেখেছে। তাদের ব্যর্থতা আছে, তারা আপনাদেরকে বেশি আহ্লাদ করে মাথায় তুলে ফেলেছে, তাদের মাথায় আপনারা চাটি মারছেন, কিন্তু বেশি জুড়ে মারবেন না। কারণ শেষ পর্যন্ত আপনি হয়তো থাকবেন না, আমি হয়তো থাকবো না, জেনারেল ওয়াকার হয়তো, আমি জানি না আজকেই রাত পোহালে থাকবে কিনা না, কিন্তু ইনস্টিটিউট হিসাবে সেনাবাহিনীকে যদি আমরা দুর্বল করে দিই, নৈতিকভাবে যদি তাদেরকে পরাজিত করে দিই, সেটার ফলাফল আমাদের সকলকে ভুগতে হবে। এবং সেই ফলাফল বাংলাদেশের জন্য। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16
বছর যেই জিএম কাদের চুপ থেকেছে, সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদেরের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনারা ইউনাইটেড থাকেন। জিএম কাদেরের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে। জিএম কাদের সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন। এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে, সব জায়গায়, রাজনীতিতে জিএম কাদের সাহেব। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশের 5ই আগস্টের যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের 5 তারিখে পালিয়ে গিয়েছে, তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে, তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন। কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু এই জিএম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন গত 16 বছর যা বলতে পারেননি তা আরও নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে, সবগুলো বক্তব্যের মধ্যে একটাই, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে বাদ রেখে কোনো হবে না, এখানে চালকের সমস্যা, গাড়ির সমস্যা নেই, বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন। আপনি কি ভাবছেন যে জিএম কাদের সাহেবের সেই কলিজা আছে যেই কলিজা দিয়ে 5ই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন? মোটেও না। এটা একটি গোপন চুক্তির অংশ, এটা একটা পরিকল্পনার অংশ। যেই জিএম কাদের গত 16 বছর দেশের জন্য, মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই, আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই, যেই জিএম কাদের পূর্ববর্তী সময়ে ভারতে ভিজিট করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই, কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই, সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে। এবং কোন সময়ে? স্রোতের বিপরীতে, যখন বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে, যে আওয়ামী লীগেরও ছিল, তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য। সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা? না, তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে, আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আমার কাছে তথ্য আছে, এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি জাতীয় পার্টি, কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা। এই বলার অনেকগুলো কাজ আছে। এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের বিষয়টাকে হালকা করে দেওয়া হবে এবং এটার ভূমিকা পালন করবে জিএম কাদের। আমি সবসময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম।
বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হলো, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল। এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল, তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে, ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে। কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে, কাজ করবে আওয়ামী লীগের জন্য। যতদিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখা হবে। জাতীয় পার্টিকে সেভাবে করেই এই বিএনপিকে ঠেকানোর জন্য সেই সময়ের ইতিহাস বলছি, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে জনগণের কাছে স্বৈরশাসক হিসাবে আসে এবং যে 9 বছর তারা কাজ করেছে তাদের প্ল্যান ছিল ওই 9 বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা চলে আসবে বিধায় জাতীয় পার্টিকে 9 বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে, নামলেই আওয়ামী লীগ আসবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে, কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে। তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি। সেই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখেন সেই সময় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে, পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে। তার মানে হচ্ছে এই জাতীয় পার্টিটাকে তৈরি করা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। এই যে গত 16টি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল, এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি। কখনো রওশন এরশাদকে দিয়ে, কখনো বিদিশা এরশাদকে দিয়ে, কখনো জিএম কাদেরকে দিয়ে, এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে। তারা ওখান থেকে নেতৃত্ব দেয়, ওখান থেকে পরিচালিত হয়। এবং ভারতপ্রেমী একটা দল যদি বাংলাদেশে এখন থাকে তার নাম জাতীয় পার্টি, এবং যেটা এখন 3টা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে। এই তিনোটার কার্যালয় হচ্ছে ভারতে, কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে রওশন এরশাদ কিভাবে ব্যবহৃত হয়েছে। তখন কিন্তু জিএম কাদের সাহেব আবার একটু একটু ন্যায়সঙ্গত কথা বলে ভাব নিতে চেয়েছে যে আমাদের সাথে আছে, কিন্তু আসলে এটা তাদের পরিকল্পনার অংশ। তাকে একটু ইমেজ গ্রো করার তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছে ভারত। পরবর্তীতে আবার এই লোকই এখন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে। প্রতিদিন তার বক্তব্য খেয়াল করবেন, তিনি বারবার বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এত বড় একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না। অথচ এই লোক ভুলে যায় যে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, খুন করেছে, গুম করেছে, সেই জায়গায় আজকে কি করে তিনি এই নির্লজ্জ বক্তব্য দেয়। দেখেন উনি গ্রেপ্তার হচ্ছে না, কার ইশারায় হচ্ছে না, কেন হচ্ছে না? এই বাংলাদেশে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের আমলে, যাদের সামান্যতম কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অবিচার কারোর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন গ্রেপ্তার করে ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আর এখন এরা বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছে জিএম কাদের নির্বাচনের সময়, যে ভারত কি কথা হয়েছে আমি বলতে চাই না যতক্ষণে তারা মুখ থেকে না বলবে। তো এই যে দেশদ্রোহী, যেই লোক বাংলাদেশের এই বর্তমান প্রজন্মকে বুঝতে অক্ষম, সেই লোককে এখন পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না। এটাকে চারটিখানি মনে করবেন না। বাংলাদেশে এই গুটিগুলো রাখা হয়েছে। এমনও হতে পারে ছলে বলে কৌশলে আপনি আন্দোলন করছেন নৌকা প্রতীককে বন্ধ রাখার জন্য, আওয়ামী লীগকে বন্ধ রাখার জন্য। এই নাঙ্গল প্রতীকটাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। লেখে রাখেন, এই প্রতীকের যারা নির্বাচন করতে আসবে
আপনি যদি শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সমগ্র দোসরদেরকে বন্দনা করেন, তাহলে ওই নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে এরা আবার আসবে, কারণ এদেরকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ ওই এগ্রিমেন্টে রাজি থাকবে, যেভাবে আগের বার ছিল। 9 বছর এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, হাসিনাকে বলা হয়েছে তুমি এখনো বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করনি, তোমার ফিল্ড এখনো তৈরি হয়নি, তোমার বাবা যে অপকর্মগুলো করেছে, 15ই আগস্ট যে সংগঠিত হয়েছে, ওটা এখনো মানুষের হৃদয় থেকে যায়নি। অতএব তার আগে এরশাদকে রেখে পেলে পুষে তোমাকে তৈরি করব, যখন তোমাকে প্রয়োজন তখন ইন করাবো। তাই হয়েছে। এরশাদ এবং এই যে মানে আপনার এই কি বলে আওয়ামী লীগের শেখ হাসিনা, এরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তারা তাদের একজন আর একজনকে সমর্থন করেছে, এবং এরশাদের শাসনামলেও তাদেরকে তারাই সমর্থন করেছে এই আওয়ামী লীগের লোকেরা, আবার আওয়ামী লীগের সময় সমর্থন করেছে এরশাদের লোকেরা। সে কারণে তারা হয়তো ভাগে যোগে অনেক সময় অনেক কিছু পায় না, কিছু মন্তব্য করে, কিন্তু এটা কোনো অবস্থায় আপনাদের বাংলাদেশ প্রেমী, এদেশের ইসলামী মূল্যবোধ প্রেমী, জাতীয়তাবাদী মূল্যবোধ প্রেমী, সঠিক দেশপ্রেমিক কোনো দল নয়। এই দলটা সম্পূর্ণ ওদেরকে দ্বারা নিয়ন্ত্রিত। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের বাংলাদেশের মানুষের হুঁশ ফিরিয়ে আনতে হবে। আপনাদেরকে এখন সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনাদের এখন চোখ কান খোলা রাখতে হবে। রাজনীতিতে বহু সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি লিখে রাখেন, যেই জাতীয় পার্টি 26টা আসনে কোনোদিন নির্বাচনে জয়যুক্ত হতে পারে না, এই যে লাস্ট 11টায়ও পারে নাই আওয়ামী লীগের সাথেই, সেই জাতীয় পার্টি দেখবেন নির্বাচনে কোনো কারণে যদি আসতে পারে আর নৌকা না থাকে, তাহলে দেখবেন ওই জাতীয় পার্টির পিছনে রমরমা অবস্থা। অর্থই হচ্ছে এজেন্সির টাকা, এজেন্সির পরিকল্পনা এবং ভিনদেশি পরিকল্পনায় আওয়ামী লীগের নৌকাগুলো ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটা আওয়ামী লীগের একটা সেফ এক্সিটের জায়গা, প্রিয় বন্ধুরা আমার। সে কারণে বলছি, এই জিএম কাদের সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। আমি এই সরকারকে আহ্বান জানাবো, এই সরকারের বিরুদ্ধে তিনি 2 দিন আগেও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের পতন চান। একজন রাষ্ট্রের, আমরা এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলাম, আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে প্রতিষ্ঠিত করেছি। এই সরকারকে তিনি বাদ দেওয়ার কেউ না, তিনি রাখার কেউ না। অতএব তাকে যদি আজকের এভাবে করে মানে অপমান করতে পারে, সরকারের পতন চাইতে পারে, তাহলে জিএম কাদের তো ওই দিন অ্যারেস্ট হওয়ার কথা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে দুর্নীতি দুষ্কৃতির, সেই অভিযোগগুলো এখন তাকে গ্রেপ্তার করে তারপরে জাতির কাছে জানিয়ে দেওয়া হোক। না হয় বাংলাদেশে বড় ধরনের সমস্যা সামনে আসবে, থাকবে, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, একটা বিষয় কোনো আপোষ করিয়েন না। আওয়ামী লীগের দোসর কারা, তারা কখনোই আপনার কাছ থেকে সুযোগ নেওয়া ছাড়া আপনার কোনো উপকার করবে না। আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনার আপন মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়া হবে। বিএনপিকে বলবে তোমার শত্রু জামাত, আসলে জামাত তার শত্রু না। জামাতকে বলবে তোমার শত্রু চরমনাই, চরমনাই আসলে তার শত্রু না। এভাবে করে প্রত্যেকের পিছনে লোক লাগিয়ে দিয়ে আপনাদের ভিতরে অনৈক্য তৈরি করাবে, আর আপনাকে দেখতেও মনে হবে যে আসলেই তো এরাই তো আমার প্রতিদ্বন্দ্বী। আসল প্রতিদ্বন্দ্বীকে দূরে রেখে আপনার আপন মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়ে ওদেরকে আপনার কাছে ইন করাবে, আওয়ামী লীগকে আপনার কাছে পাঠাবে। বিএনপির কানে কানে গিয়ে বলবে দোস্ত আমরা তোমাকে ভোট দেব, দেখো আমরা সবাই একজোট হয়ে যাব। কিচ্ছু করবে না, সাময়িক প্রণোদনা দিবে, আপনার এখানে আপনার সাথে এসে বসবে, সুযোগ পেলেই মাথায় ছোবল মারবে, এবং মাথায় ছোবলটা যখন মারবে ততদিনে আপনার কাছের বন্ধুও ভেনিশ হয়ে যাবে। আমি এই কথাগুলো এজন্যই বলছি, প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের প্রিয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আপনারা ইউনাইটেড হন, কিন্তু আপনার নিজেদের লোকদের মধ্যে হন। বিএনপি জামাতের সাথে হন, জামাত চরমনায়ের সাথে হন, চরমনায় অন্য অন্য জোটগুলোর সাথে হন, সবাই মিলে এক থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আপনারা কখনোই আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টি সহ এই সকল কাউকে কোনো জায়গায় স্পেস দিয়েন না প্লিজ। দিলে ধ্বংস হয়ে যাবেন, একদম শেষ হয়ে যাবেন। ভাবতেও পারছেন না যে জিএম কাদের সাহেবের সাথে ভারতের পরিকল্পিত একটি চুক্তি হয়ে যাচ্ছে, এবং সেই চুক্তির কারণেই আপনার সাথে এই অপকর্ম করছে। আপনাকে বুঝতে হবে যে জিএম কাদের হঠাৎ করে
কেন এই কথাগুলো বলছে? জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনারা ইউনাইটেড থাকেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকেন, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকেন। জাতীয় পার্টি সহ যে সকল দোসররা 16 বছর জুলুম করেছে তাদের বিরুদ্ধে এক থাকুন। না হয় আপনাদেরকে অনৈক্য তৈরি করার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।